শুরু করছি। এটা হচ্ছে একটা মানে নিউলি ডেভেলপ একটা বিল্ডিং নিয়ে। এটা হচ্ছে ঢাকার মানে উত্তরার কাছাকাছি একটা জায়গায় একটা বিল্ডিং ওখানে তৈরি হয়। ইটস লাইক কাইন্ড অফ আ সিটি, নাম বলা যাবে না। যাই হোক, ওইখানে যখন নাকি বিল্ডিংগুলো তৈরি হয় তখন আমার পরিচিত আর কি, আমার স্টুডেন্ট, ওরা ওখানে আর কি আপনার অ্যাপার্টমেন্ট কেনে। তো যখন জায়গাটা ডেভেলপ হচ্ছে তখন ওরা দেখতে গিয়েছিল জায়গাটা বেশ বেশ ওয়েল অ্যাকচুয়ালি ফ্যাসিলিটেড জায়গা, সব কিছুই আছে, তো সব মানে খুব সুন্দর আর কি। তো যাক, তো ওরা যেখানে বিল্ডিংটা কিনে সেটা মানে বেশ মানে ইসের লাইক লাস্টের দিকে আর কি বিল্ডিংটা পড়ে, এবং ওই বিল্ডিংটার মানে তখনও ওই ব্লকগুলো আর কি যেখানে কাজ হচ্ছে সেটা পুরো কমপ্লিট হয় না আর কি। তো যাই হোক, ওর বাবা কথা বলার কারণে, এই কমপ্লেক্সের ওদের সাথে কথা বলার কারণে ওদের বিল্ডিংটার মধ্যে যদিও লাইক সবগুলো অ্যাপার্টমেন্টের কাজ শেষ হয় নাই, লাইক নিচের দিকে মাত্র কয়েকটা অ্যাপার্টমেন্ট কমপ্লিট হয়েছে। ওদের 8তলা না 9তলায় জানি এরকম, আমি ফরগেট, মানে পুরোপুরি আমি ক্লিয়ারলি মনে করতে পারছি না ফ্লোরটা। ওখানে ওদের আর কি কাজটা মানে শেষ করে দেয়, মানে বলে যে এটা আমরা কমপ্লিট করে দিব, আপনি উঠে যেতে পারবেন। তো ওর বাবা মোটামুটি ওই দিন জায়গাটা কমপ্লিট করার পরে ওরা একদিন সময় মতো ওই বিল্ডিং উঠে যায় আর কি। তো যাক, ওর কথা হচ্ছে যে জায়গাটা খুবই সুন্দর ছিল, অ্যান্ড যখনই বেরোতো দেখা যেত যে রাতের বেলা বেশ কোয়াইট একটা নাইস এনভায়রনমেন্ট লাগছিল। যাই হোক, তো বাসাটা যখন উঠে ওদের ফ্যামিলিতে ছিল ওর বোন আর ওর একটা ছোট ভাই, একদম ছোট নিউবর্ন বলতে ঠিক না, লাইক 3-4 বছর বয়স হবে ভাইটা। আচ্ছা। তো ওই ছোট ভাইটার জন্য ওরা আর কি অ্যাকচুয়ালি একটা রুম রেখেছিল। রুমটা হচ্ছে ওর বাবা আমার রুমের ঠিক পাশে, এবং ওটাকে ওরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওভাবে করে রেডি করে রেখেছে। ওখানে ফ্রিজ আছে, রকিং চেয়ার আছে, সবকিছু ওখানে রেখে ওরা রাখছে, এবং চিন্তা করছিল যে কয়েকদিন পরে যখন নাকি আর একটু ইউজ টু হয়ে যাবে, ওর বাচ্চা মানে ওর ভাইটা একটু বড় হলে ওখানে আলাদা থাকবে। আচ্ছা। তো ওরা ওই বাসায় ওঠে, এবং ওঠার পর থেকে ওই বাসার মধ্যে ওরা মানে ওর কাছে খুব একটা মানে ফিশি ফিলিংস হয় বাসাটাতে ওঠার সময়, কারণ লিফটটা মাঝখানে কিন্তু কোনো ফ্লোরে থামে না আর কি। মাঝখানে ওই যে 2তলা 3তলা পর্যন্ত এমনি আছে, তারপর টান দিয়ে একদম সোজা ওদের ফ্লোর পর্যন্ত ওঠার একটা ব্যবস্থা ওরা করছে। তো মাঝে মাঝে দেখা যাচ্ছে লিফট বন্ধ, তো সিঁড়ি দিয়ে উঠতে হতো আর কি। জি। তো সিঁড়িতে যখন উঠতো তখন দেখতো যে সিঁড়ি দিয়ে বেশ মাঝখানের ফ্লোরগুলা বেশ অন্ধকার, এবং বিশাল একটা কমপ্লেক্সের মধ্যে সিঁড়িতে যখন উঠতেছে, তো অন্যান্য ফ্লোরগুলা যেখানে আছে সেগুলোর দরজা লাগানো ছিল না। বেশ দেখা যেত হু 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 করে বাতাস এরকম খেলা করতো মাঝখানে। তো জিনিসটা ওর কাছে মানে খুব মানে বেশ গা শিরশিরানি লাগতো আর কি। আচ্ছা। তো ওখানে ওঠার 3-4 দিন পর একদিন রাতের বেলা এরকম ও উঠতেছে সিঁড়ি দিয়ে। তো যখন সিঁড়ি দিয়ে উঠতেছে, ওঠার পরে মনে করেন যে প্রায় 5-6 তলার মতো উঠছে আর কি। এরকম একটা কাছাকাছি ফ্লোরে এসে হঠাৎ করে দেখলো যে ওখানে যে লাল লাইট লাগানো ছিল, মানে আমরা যে ফিলামেন্টের যে বাল্বগুলো ব্যবহার করি, ওইটা পিট 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 করে ঠাস করে নিভে যায় লাইটটা। তো লাইটটা যখন নিভে যায়, তোর কাছেও মনে হয় এটা হতে পারে ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশন করছে বা কিছু, কিন্তু সিনটা ওর কাছে একটু সিনেম্যাটিক লাগতো, মানে সিনেমায় যেরকম দেখে। তো সে খুব মজা পাইছে আর কি। আচ্ছা। মজা পেয়ে বলে যে এটা কি মানে মনে হচ্ছে একটা ভৌতিক ব্যাপার, হ্যাঁ আমি এটা একটু বলতে পারবো বাসায় যে যেরকম লাইট নিভে গেল। তো এটা চিন্তা করে ও যখন সিঁড়িতে উঠছে রাফেল ভাই, তখন ও দেখলো যে বাতাস, প্রচন্ড বাতাস, যতটুকু না বাতাস নর্মালি উপরে হচ্ছিল তার থেকে বাতাসটা বেড়ে গেছে, এবং বাতাসটা বেড়ে যে লাইক ওর সামনে একটা সার্কেলের মতো কুশনের মতো বাতাস ওখানে ঘুরতেছে জাস্ট ওই জায়গাটার মধ্যে। তো ওখানে ও দাঁড়ায় যায় কিছুক্ষণ চিন্তা করে যে এই বাতাস কি জন্য হচ্ছে, এটা কি কোনো ভৌতিক কোনো কিছু নাকি। তখন চিন্তা করলো যে এরকম বাতাস তো মাঠে ঘাটেও অনেক যাকে গরমকালে। তো ও এটা চিন্তা করে না, ও হেঁটে যায়। হেঁটে যখন যায় ও ঠিক বাতাসটাকে ক্রস করে যায়। আচ্ছা। এবং বাতাসটাকে যখন ক্রস করে যায়, ওর হঠাৎ করে ওর শরীরটা ঝিমঝিম করে ওঠে, মানে ইটস অ্যান আনইউজুয়াল ফিলিং তার হয়, এবং লাইক মানে পুরো শরীরটা কাটা দিয়ে ওঠে, এবং মনে হচ্ছে যে কেউ ওর ঘাড়ের কাছে চেপে ধরছে, এরকম একটা ফিল হয়। তো ও মোটামুটি একটু অস্বস্তি ফিল নিয়ে আস্তে 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 উপরে চলে আসে, এবং যখন উপরে আসতে থাকে এরপরে প্রতিটা পদক্ষেপে সে ভয় পাওয়া শুরু করে। লাইক ওর মনে হচ্ছে যে সামথিং ইজ ফলোইং হিম, এরকম একটা ফিল নিয়ে সে উপরে ওঠে, এবং উপরে উঠে বাসার মধ্যে আসে। বাসায় এসে গেট নক করার পর অনেকক্ষণ পরে ওর মা গেট খুলে বলে কি হয়েছে তোমার এরকম লাগতেছে কেন তোমাকে।
তো বলে যে আমি এরকম এরকম উঠছি, এরকম এরকম, মাকে বলে যে আমি এরকম দেখছি। তো তখন আর ওই লাইট বন্ধ হওয়ার ব্যাপারটাও সে মজা করে বলে না, তখন মনে হচ্ছে ওর কাছে ভয় লাগতেছে, সেভাবে করেই বলে। তো বলার পর ওর মা বলে যে বাবা এইভাবে তো ঠিক না, তুমি রাতের বেলা এইভাবে উঠছো, এরকম বাতাসের ঘূর্ণি দেখছে, এগুলোর মধ্যে দিয়ে হাঁটা ঠিক না, অনেক কিছু খারাপ থাকে এসে। তোর মা ওকে করে কি পানি পড়া, মানে পানি পড়ে সেটা খেতে দেয়। তো সেটা করেও তার কাছে শান্তি লাগতেছিল না। ও এটা পানিটা খায়, খাওয়ার পরে রাতের বেলা ও রাতে ঘুমাতে যায় আর কি বাসা। মানে যখন রাতে ঘুমাতে যায় অনেকক্ষণ কম্পিউটার ব্রাউজ করে, লাস্টে যখন একটু ঘুমাইছে লাইট টাইট নিভাই দিছে, তখন আসলে অনেকক্ষণ পর ওর মনে হচ্ছে যে ওই যে রুমটা যেখানে ওর ভাইয়ের থাকার কথা, সেখান থেকে ওর ভাইয়ের শব্দ শুনতেছে। লাইক মানে বাচ্চাদের যেমন দু একটা শব্দ, হ্যাঁ লাইক বাচ্চারা করে না, শব্দ করে মানে কথা বলে অস্পষ্ট টাইপের, ওই ধরনের একটা শব্দ শুনতেছে। ভাই ওখানে করতেছে, ভাই তো আমার রুমে, তো আমার রুমটা হচ্ছে বামে বেরো করিডোর দিয়ে একটু দূরে, এত সহজে শব্দ শোনার কথা না। তো পরে কি বিছানার থেকে উঠে আস্তে 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 করে গেট খুলে। তো গেটটা যখন খুলে ও ফিল করে যে করিডোরের মধ্যে কিছু একটা বসা, ও পুরো করিডোরটার মধ্যে কিছু একটা বসে আছে, লাইক মানুষ বা কিছু একটা, কিন্তু যেটা কোনো মানে ও দেখতে পাচ্ছে না কিছু, কিন্তু মনে হচ্ছে কিছু একটা বসা। তো যাই হোক, খুব ভয় পায়, ভয় পেয়ে আস্তে আস্তে যায়, দেখে যে শব্দটা ঠিক ওর ভাইয়ের যে রুমটা সেখানে, ওখান থেকে আসতেছে, এবং গেটটা লাগানো না, ভেজানো গেট, মানে একটু চাপানো একটু খোলা। তো তখন চিন্তা করতেছে যে আম্মু কি কোনো কারণে ওকে এই রুমে রেখে গেছে বা কিছু, ও মানে হঠাৎ করে মানে একটু অন্যরকম চিন্তা করে। তো হেঁটে হেঁটে যায়, যে কি করে গেটটার কাছে যখন যায় তখনও মানে স্পষ্ট শব্দ শুনতেছে ওর ভাইয়ের সেই ছোট বাচ্চার গলা। যখন ঠেলা দিয়ে ঢুকার পর দেখে যে শব্দটা বন্ধ হয়ে গেছে, কেউ নাই, কিন্তু ওই যে কোণার মধ্যে যে চেয়ার রাখা, সেইখানে সে দেখে তাকায় যে একটা অবয়ব বসা। ইটস লাইক চেয়ারের উপরে কেউ বসে আছে, এবং লাইক পাটা মাটিতে না, পাটা লাইক উঁচু করে বসা, এবং ওই মুখের জায়গাটা কিছু দেখা যাচ্ছে না, মুখের জায়গাটা চোখের মতো দেখা যাচ্ছে, এবং চোখটা লাইক আগুনের চোখের মতো। এবং এটা দেখার পরে ওর গা একদম শিরশির করে ওঠে, এক লাফ দিয়েও বের হয়ে আসে রুম থেকে যখন চলে আসে, ওর কাছে মনে হয় যে ওই করিডোরের মধ্যেও কেউ একজন এরকম বসে আছে, ঠিক একই রকম শেপের কিছু। ও লাফ দিয়ে এসে রুমে পড়ে ভয়ে কাঁপতে থাকে, এবং ওইভাবে ওই রাতটা ওর কেটে যায়। এবং ও সকালবেলা মানে দিনের বেলা ওর মাকে এরকম বলে যে আমি এরকম দেখছি রুমের মধ্যে। তোর মা বলে তুমি যে কালকে এখানে আসছো, তুমি ভয় পাইছো, দুঃস্বপ্ন দেখছো, এরকম কিছু না, মানে ইটস লাইক এটা খুবই নর্মাল জিনিস, তুমি হয়তো ভয় পাইছো, এসে তুমি দোয়া পড়ো, নামাজ পড়ো, এগুলো বলে ওর মা ওকে সান্ত্বনা দেয়। তো পরদিন যখন নাকি ওই বাসার মধ্যেও থাকে, ওর কাছে সারাদিন মনে হয় যে বাসার মধ্যে কেউ একজন আছে এবং ওর দিকে নজর রাখে। ও মানে ও ভালো ফিলই করতেছে না বাসা, এবং ও সন্ধ্যার পরে একটু বাইরে যেতে চায় চা খাওয়ার জন্য। ও যখন সিঁড়ি দিয়ে নামতে যায় তখন ওর মনে হয় সিঁড়ির গোড়ায় কেউ আছে, এবং ও আবার উঠে আসে, ওই দিন আর নামে না ও বাসার ভিতর থেকে, ও বাসার মধ্যে চলে আসে, এসে ঘরের মধ্যে ঢুকে, ঘরের মধ্যে ওর কাছে ওরকম ফিল হতে থাকে। তো ওই দিন ঠিক সন্ধ্যার আগে দিয়ে যেটা হয়, ও ওই হেঁটে হেঁটে ওর মায়ের রুমের দিকে যায় আর কি, যে দেখে যে ওর ভাইটা ওখানে আপনার হয়ে আছে। তখন মনে করেন জাস্ট সন্ধ্যাটা ঘনায় গেছে এরকম একটা সময়, যে দেখে যে মায়ের রুমের মধ্যে মাটা কেউ নেই, কিন্তু ভাইটা আছে, ভাইটা ক্রিবের মধ্যে দাঁড়ানো করতেছে। তো ও যখন কাছে যায়, ওর ভাইটা ওকে দেখে একদিকে তাকায় থেকে, মানে ওর দিকে তাকায় একটা চিৎকার করে পুরো নীল হয়ে যায়, গায়ে কাঁদতে থাকে ওর ভাইটা, মানে সিরিয়াস কাঁদতে থাকে। ও যত কাছে যায় মনে হয় কান্নার আরো বেড়ে যাচ্ছে, মানে কান্নার মানে লিমিটলেস কান্না, মানে বাচ্চাটা মানে এক নাগাড়ে কাঁদতেছে। তোর মা দৌড় দিয়ে আসে, কি হয়েছে, এসে বাচ্চাকে কোলে নেয়, বাচ্চার কান্না একদমই থামে না, ও বাচ্চা ওর দিকে তাকায় নীল হয়ে কাঁদতেছে, এবং গায়ের কালার পুরো নীল হয়ে গেছে বাচ্চা। তোর মা যেটা করে, ও তাড়াতাড়ি সরায়, ওর বাবা আসে, খবর দেয়, বাচ্চাকে শান্ত করার চেষ্টা করে, বাচ্চা থামতেছে না, সিরিয়াস অবস্থা। ওরা মনে করে হাসপাতালে নিয়ে যাবে, তো এরকম করে ওর ওই ভাইকে ওরা হাসপাতালে নিয়ে যায় ওর মাটা। তো হাসপাতালে নিয়ে যেও আসলে বাচ্চার কিছু হয় না, বাচ্চাকে আপনার ডাক্তাররা শান্ত করার চেষ্টা করে, ওষুধ দিয়ে এই দিয়ে পাঠায়, থাকতেছে। তো ওখানে ওদের প্রতিবেশী একজন বলে যে এখানে একজন আছে, হুজুর আছে, ওনার সাথে দেখান কি হয়েছে বাচ্চার। তো ওরা ওর বাবা মা হুজুরের সাথে কন্ট্যাক্ট করার পরে হুজুর আসে, ওদের বাসায় আসে। তো হুজুর বাসায় এসেই, হুজুর যখন বাসাটায় ঢুকে, তখনই উনি ওই বাসায় পা দিয়ে বলে যে এই বাসাটার মধ্যে কিছু একটা সমস্যা আছে। বলে যে কি সমস্যা, বলে যে এখানে কোনো একটা কিছুর আসর আছে, আপনারা
একটু থাকেন। এবং এই বাসাটার মধ্যে এগুলো তো আসলে বাসাগুলো তৈরি হয়েছে খুব জায়গার মধ্যে, মানে ব্যারেন টাইপের ছিল এই জায়গাগুলো। হ্যাঁ, তো এখানে অনেক কিছুই থাকে এবং বাসার ফ্ল্যাটেও এখানে আশেপাশে কেউ থাকেন, আপনাদের বাড়িটা বন্ধ দিতে হবে বাচ্চাটাকে দেখে। তো বাচ্চাটার কাছে হুজুরটা যায়, উনি যে দোয়া পড়ে বাচ্চাটাকে যখন উনি ধরে ফু দেয়, তখন বাচ্চাটার কান্না টান্না যতটুকু ছিল, বাচ্চাটা কেঁপে কেঁপে উঠতেছিল, এটা থেমে যায় আর কি। তখন উনি একটা দোয়া পড়ে বাচ্চাকে ফু দেয় এবং ওই যে কায়তন টায়তন পড়ে দেয়, ঝেড়ে দেয়। এবং ওই হুজুর কি করে, ওই বাসাটাকে আপনার বন্ধ করে দেয়। উনি দোয়া পড়ে করে ওনার কিছু প্রসিজার করে উনি বাসাটাকে বন্ধ করে দেয়। বন্ধ করে দিয়ে বলে যে আপনারা একটা জিনিস সাবধানে থাকবেন, যে যেহেতু এখানে বাচ্চা আছে, আপনারা খুব সাবধানে থাকবেন। ছোট বাচ্চাদেরকে এরকম দুষ্ট জিনটা অনেক ডিস্টার্ব করে, ভয় দেখায়, এই সেই। আর ওই উনি তখন এগুলো বলে বাসাটা বন্ধ করে যখন উনি যাচ্ছে, তখন উনি ওই ভাইটার দিকে নজর পড়ে আর কি, আমার স্টুডেন্ট যেটা ছিল ওর দিকে নজর পড়ে, বলে কি যে ওর এরকম অবস্থা কেন। ও তখন বলে যে ওর কাছে যে ফিলটা হচ্ছিল ওই হুজুরকে দেখে, ওর কাছে খুব রাগ লাগতেছিল হুজুরটাকে দেখে, মানে অস্বস্তি ফিল হচ্ছিল যে কেন এই লোকটা এখানে কি করতেছে, মানে সে মানে অসহ্য লাগতেছিল। যেহেতু অসহ্য লাগার তার কোনো কারণ নেই। হুজুর তাকে দেখে অনেকক্ষণ তাকায় থেকে বলে কি ওর কি কোনো সমস্যা আছে, ও কোথায় গেছিল। তখন ওর মা বলে যে না এরকম না, বাট ও কয়েকদিন আগে এরকম ভয় পাইছে। তখন হুজুর ওকে বলে যে ওকে আমার ঝাড়তে হবে। তো ওকে নিয়ে যায়, হুজুর নিয়ে রুমে বসায়, আরেক রুমে বসায়, ওকে ঝাড়ার ব্যবস্থা করে এবং ওকে ঝেড়ে টেড়ে ওকে ফু দিয়ে দেয়। ও বলছে যতবার হুজুর ওকে ঝাড়ছে ততবারই নাকি ওর শরীর দিয়ে মনে হচ্ছে যে লাইক একটা গুজ বাম্পের মতো চলে গেছে, মানে প্রত্যেকবার শরীর হয়ে গেছে। এবং এক পর্যায়ে লাইক খুব প্রশান্তি আসছে, মানে ঘুমের মতো, মানে লাইক মনে হচ্ছে যে ঘুমায় যাবে এরকম একটা পজিশন। তো ওকে বলে যে বাবা তুমি কিন্তু সন্ধ্যার সময় এখান থেকে বেরোবা না। হ্যাঁ, আর ওর মাকে বলে দেয় যে আপনারা এই বাসাটায় আছেন, এখানে আসলে বিল্ডিংটা ওভাবে বাধা হয়নি, আপনাদের এই ফ্লোরটাকে আমি বন্ধ করে দিছি, দোয়া পড়ে করে দিছি, কিন্তু কখনো ওই এখানে এরকম খোলা রাখবেন না, সন্ধ্যার সময় দরজা জানলা বন্ধ করে দিবেন। এবং এরকম বলে উনি হুজুরটা চলে যাওয়া দোয়া দিয়ে যায় এবং কিছু ওই যে দোয়া টোয়া টানায় রাখতে বলে বাস। তো এবং বলে যে অনেক রকম ফেস করবেন প্রবলেম, বাট বাসার মধ্যে কিছু হবে না। তো আমার স্টুডেন্ট বলছে যে ওর যেটা দেখতো, তারপরেও রাসেল ভাই দেখতো কি যে মাঝে মাঝে ওদের বাসার যে জানালা আছে না, ওর যে বাসার যে জানালাটা, ওই জানালাটার মধ্যে নক হতো, টক 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 করে নক করতো রাতের বেলা। এবং জানালা তো বোঝেন, 8 তলার উপরের জানালা, বাইরে কিন্তু কিছুই নাই, লাইক একটা ছোট সানসেটের মতো কার্নিশ আছে, আর কিছুই নেই। ওইখানে টক 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 করে করে নক করতো। নক করলে মানে মনে হতো যে কেউ জানি এখানে আসে, লাইক জানালার উপর নক করতো, তারপর দরজার মধ্যে আঁচড় কাটতো। হ্যাঁ, তারপরে একদিন যেটা হয়েছিল যে ও নাকি মানে বের হয়েছে করিডোরে, ওখান থেকে ডাইনিং স্পেসে যাবে, ওখান থেকে ওই গেটের পাশ থেকে মনে হচ্ছে কেউ ওর নাম ধরে ডাকতেছে, এবং ও শীষ দিয়ে নাম দিয়ে নাম ধরে ডাকার মতো। এবং ও ডাকটা এমন ছিল যে ওর কাছে খুব কিউরিয়াসিটি হচ্ছিল যে ও যায়, যে দেখুক যে ঘটনাটা কি, কিন্তু সে যে দেখেনি। তো এরপরে একদিন ও ছাদে উঠছিল, ওই বাড়ির ছাদে উঠে ওর কাছে খুব উইয়ার্ড ফিলিং হয়েছে এবং সামহাও ও নেমে আসছে। তো আলটিমেটলি পরবর্তীতে আস্তে ধীরে বাসাটার মধ্যে মানুষ আসছে এবং ওদের বাসায় ঝামেলাগুলো কমে গেছে। তবে এখনো নাকি মাঝে মাঝে ওদের বাসার মধ্যে মনে হয় যে ওদের উপরতলায় যেটা ছাদটা, ওদের 2-3টা ফ্লোর উপরে, সেই ফ্লোরের বাসিন্দারা বলে যে ছাদের উপরে এখনো মনে হয় রাতের বেলা কেউ দৌড়াদৌড়ি করে, লাইক আপনার বাচ্চারা খেলাধুলা করে না, দৌড়ায়, সেরকম দৌড়াদৌড়ি করতেছে ছাদে, কিন্তু কেউ গেলে নাকি কাউকে দেয়। এই হচ্ছে কাহিনী। অ্যাকচুয়ালি আমি কয়েকদিন ধরে কয়েকটা মানে দেখছিলাম কোয়ারিজ প্লাস কিছু মানুষের কিছু স্টেটমেন্টে বলা হচ্ছিল এই ভূত, জিন এবং অতৃপ্ত আত্মা নিয়ে কথা। তো আমি একটু মানে সুযোগ পেলে যাচ্ছিলাম সেটা ক্লিয়ার করে দিতে। অনেকেই আপনার মতো বলবেন, এটা কোনো সমস্যা নেই। হ্যাঁ, অনেকেই দেখি এটা বিশ্বাস করেন এবং বলছেন যে অতৃপ্ত আত্মা বলে কিছু আছে, মানে অনেকেই লিখেছেন যে জিন বলে কিছু আছে, তার সাথে আছে অতৃপ্ত আত্মা এবং তারা এসে মানুষকে ভয় দেখায়। হ্যাঁ, তো আমি স্টেটমেন্টের মধ্যে একটু ক্লারিফাই করে দিতে চাচ্ছি যে জিন তো অবশ্যই আছে। হ্যাঁ, জিন অবশ্যই আছে, এটা আমাদের রিলিজনে যে জিন বলে, জিন্নাত বলে, যারা মানে আনসিন, এবং তারাই ভূত তো আসলে আমাদের লোকাল দেওয়া একটা নাম আর কি। আমরা বাংলা ভাষায় আমরা এটাকে মানে যে কোনো ভাষায় যেমন বলে, স্প্যানিশে বলে চোপা কাবরা, সো ওরকম ভাবে হয়ে যায়। বাট ভূতটা হচ্ছে আমাদের দেওয়া নাম, বাট জিন্নাত আছে, যেমন বিদেশে ওরা বলে ডিমেন, হ্যাঁ সেটা আছে। অ্যান্ড অতৃপ্ত আত্মা বলে আসলে কিছু নাই। এটা যদি আপনারা পবিত্র কোরআন শরীফের সূরা আনআমের 61 এবং 62 নম্বর আয়াত দেখেন, সেখানে বলা আছে যে
আত্মাকে কালেক্ট করে নিয়ে যায় ফেরেশতারা, এবং সেটা আল্লাহর তত্ত্বাবধানে থাকে। তো সুতরাং নো ওয়ে, যেভাবেই সে মারা যাক আত্মা চলে যায়, ফেরেশতাদের হাতেই চলে যায়। তার কোনো ওয়েই নাই যে আত্মা এসে আপনাকে ভয় দেখাবে বা পৃথিবীতে ঘুরে বেড়াবে, এরকম কিছুই নাই। অ্যান্ড এটা আসলে যাই করে সেই জিন করে অথবা তার সাথে কারিন করে। এটা ওকে ওকে রাখতে। এখন আমি যে কাহিনীটা বলবো সেখানেও কিছুটা এটা আছে, ব্যবহার আছে, তাই বলছি। এটা প্রবালের ঘটনা। দ্যাট ওয়াজ প্রবাল ইজ লাইক আমাদের ফ্রেন্ড, হ্যাঁ। তো ওর বয়স আমাদের মতোই। সো দ্যাট ওয়াজ ব্যাক ইন 90s, যখন সে স্কুলে পড়তো তখন সে বেড়াতে যায় তার দাদা বাড়িতে। এবং দাদা বাড়িতে, তার দাদা বাড়ি যেখানে ছিল সে জায়গাটা ছিল হিন্দু অধ্যুষিত এলাকা, এবং মানে ওখানকার বেশিরভাগ মানুষই আর কি মানে আর কি আপনার সনাতন ধর্মাবলম্বী এই জায়গাটা। এবং ওই অঞ্চলটাতে মানে সবাই মোটামুটি ওরকমই মানে করতো আর কি, থাকতো, এবং পূজা পার্বণ হতো। এবং যখন ও প্রবাল ওখানে যায় সে সময় সম্ভবত ছিল হচ্ছে সরস্বতী পূজার সময়। অ্যান্ড ওই সময়টা তো বেশ কিছুটা ঠান্ডা একটা আবহাওয়া ছিল। আই ডোন্ট নো মানে এখনকার সাথে কি সিজনে কি পরিবর্তন এসছে কিনা আই ডোন্ট নো, বাট ওই সময় নাকি ঠান্ডা ছিল মোটামুটি, বেশ এরকমই ঠান্ডা এখন যেরকম ঠান্ডা, মানে মোটামুটি হালকা একটা সোয়েটার বা কিছু পরে চলাফেরা করা যেত। তো প্রবাল যেটা করে, যে প্রবালের খুব আগ্রহ ছিল ভূত প্রেত এসব ব্যাপারে, খুবই আগ্রহ ছিল। অ্যাজ আমাদের সবাই, আমাদের বন্ধু বান্ধবের মধ্যে অনেকেরই খুব বেশি রকমের আগ্রহ ছিল ব্যাপারটা। এখন আমি খুব কম দেখি মানুষের মধ্যে আগ্রহটা, একটু ডিফারেন্ট পর্যায়ে চলে গেছে, বাট ওই সময় খুব বেশি ছিল। তো যেটা করে প্রবাল, ও বাড়িতে যায় এবং এই ভূত প্রেতের প্রতি আগ্রহ, কারণ গ্রামটা তার কাছে একটা ডিফারেন্ট এনভায়রনমেন্ট মনে হয় শহরের থেকে, যে এখানে বিদ্যুৎ, সন্ধ্যার পরে কোনো আলো নেই, হ্যাঁ, হ্যারিকেন, দেন আপনার মোমবাতি এগুলো জ্বালিয়ে রেখেছে, মানুষ কুপি জ্বালাচ্ছে, এবং একটা ডিফারেন্ট পরিবেশ, হ্যাঁ, এরকম সময়। তো ও মনে করে গ্রামের যার কাছে সুযোগ পায় ভূত প্রেতের কথা আলাপ করে, এবং দেখা যাচ্ছে যে সব বেশিরভাগ মানুষই এই ধরনের জিনিসের বিশ্বাস অনেক বেশি। সবাই বলে সন্ধ্যার সময় এই জায়গায় যেও না, ওই জায়গায় যেও না। তো ওকে বলে যে তুমি কখনো রাতের বেলা খুলেও যদি তুমি গ্রামের বাজারে বা হাটেও যাও, পূজার আগের সময় যেহেতু এখানে অনেক গান বাজনা হয়, অনেক কিছু হয়, বাট ভুলেও কিন্তু ওই হাটের বাইরে যে নদীর পাড় ধরে হাঁটবা না, এটা তুমি করবা না। কিন্তু নদীর পাড়ের একটা জায়গা আছে, যে জায়গায় নাকি ওইখানের ওই নদী, কি জানি নাম ছিল না, আমি ভুলে গেছি সঠিক যেটা বলছিল নদীর নামটা। বলছে যে ওই ওই নদীরই একটা জায়গা আছে যেটার ব্যাংকটা অনেকটা কাইন্ড অফ লাইক মানে পাড়টা অনেকটা মানে সমুদ্রের যেমন আমরা গেলে সোপান যেভাবে যায় ওই রকম একটা সোপান। তো বলছে ওই জায়গাটাতে দুপুরবেলা অনেক সময় যেটা হয়েছে, মানুষকে মেরে ফেলছে, ঠিক আছে, মানে মাটিতে পুঁতে ফেলে, কি করে বিভিন্ন, কিন্তু রাতের বেলাটাও অনেক খারাপ, ওখানে কোনো মাঝিও যায় না, তো তুমি ওই জায়গায় যাবা না। তো এই কথা বলাতে প্রবালের ভেতরে কিন্তু আসলে ওই জায়গাটা সম্বন্ধে কিউরিয়াসিটি বেশি তৈরি হয়েছে। অ্যান্ড সে যেটা করে, একদিন এরকম রাতের বেলা গ্রামের ওই বাজারে যায়, যে এবং রাতের বেলা বেশ খানিকক্ষণ কাটিয়ে যখন ওই সময় বলছে যে ওখানে রাত 8টা 8:30টার মধ্যে ঘুমায় পড়তো গ্রামের মানুষ, 8টা 8:30টার মধ্যে। তো ও ঠিক সেই 8টা 8:30টার সময় ওখান থেকে বের হয়, বাজার থেকে বের হয়ে সে আস্তে আস্তে হাঁটা দেয়, এবং সে নদীর দিকে হাঁটা দেয়। এবং ওর কাছে তখন কোনো টর্চ লাইট, যেটাকে বলে ফ্ল্যাশ লাইট, যে টর্চ লাইট বলতো, সে টর্চ লাইটও নেই, কিচ্ছু নেই, ও হেঁটে যাচ্ছে। তো তখন এক পর্যায়ে যখন গ্রামের শেষ প্রান্তটা পার হয়, তার মনে হয় যে আমার কাছে একটা আলো টালো কিছু রাখা হবে। তো যেটা করে, সে একটা মোমবাতি কিনে নেয়, একটা ম্যাচেস কিনে সে নিজের কাছে রাখে, সে হাঁটতে থাকে। তো হাঁটতে 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 দেখে যে নদীর যেই মানে যেই অংশটা পর্যন্ত নৌকা ছিল, খেয়া পারাপারের একটা মাঝি থাকে, সেও নাই, তারপরে কয়েকটা নৌকা রাখা, এবং যে পর্যন্ত নৌকা সেই বর্ডারটা সে পার হয়ে। এবং এখন যে সে হেঁটে যাচ্ছে আস্তে আস্তে, সে কিন্তু ঠিক সেই যে পাড়টা, নদীর যে জায়গাগুলো খারাপ বলা হয়েছে ওই জায়গায় যাচ্ছে সে। তো সে হেঁটে যাচ্ছে, দেখে যে হাতের বাম দিকে এখন আর ঘর বাড়িও নেই, গাছপালা সব, নদীর পাড় থেকে শুরু হয়ে গাছপালা শুরু হয়েছে, এবং গাছপালার থেকে দূরে দেখা যাচ্ছে ক্ষেত, শস্য ক্ষেত, অনেক দূর পর্যন্ত। এবং ও চাঁদটাও এমন একটা অবস্থায় যে চাঁদটা অর্ধেক মেঘে ঢাকা, এবং মানে আলো কমে যাচ্ছে প্রায় মেঘে। এরকম করতে করতে দূরে এক জায়গায় সে দেখে নদীর বালির পাশে চিকচিক, এবং দূরে একটা রেখা, মানে একটা কিছুর মতো দেখা যাচ্ছে নদীর পাড়ে। তো ও মনে করে যে এটা তো মেবি কিছু একটা। তো আস্তে আস্তে হেঁটে যায়, যত কাছাকাছি যাচ্ছে দেখে যে ওটা আরো স্পষ্ট হচ্ছে, হতে দেখে একটা নৌকা,
নৌকা ওখানে আছে, নৌকার উপরে সাধারণত ওখানে রাতে যেগুলো অ্যাক্টিভ নৌকা মানে মাঝি টাঝি থাকে, এটা খুবই থাকে বা কিছু থাকে, ওইটার উপরে কিছুই নেই। তো ও দেখতেছে ওই চাঁদের হালকা আলোতে যে নৌকার উপর একজন মাঝি বসা, মাঝি মানে একজন মানুষ বসা, মানুষটা পেছন ফিরে বসে আছে এবং মানে তার গায়ে কি কাপড় পরা সেটা বোঝা যাচ্ছে না অন্ধকারে, কিন্তু মনে হচ্ছে মাথায়ও কিছু পেঁচা। তো ও বলতেছে যে এখান থেকে রাখতেছে যে এই যে ভাই, এই যে ভাই, 2-3 বার। তো ওই লোক কোনো রাগ করতেছে না, কথার উত্তর দিচ্ছে না। সে আরো কাছে চলে যায় নৌকাটা, যখন নাকি সে একদম পাড়ে আসছে নৌকার উলুর কাছে, তখন সে পানির আওয়াজ পাচ্ছে, পানি এসে চপাত চপাত করে বাড়ি দিচ্ছে। আবার ডাকে এই যে ভাই, এই যে ভাই। তখন স্টেকর মাঝিটা একটু মুখ তুলে তাকায়, বলেন, বলে যে এখানে আপনি মানে এই যে আপনি কি এখান থেকে নদী পার করে ওই পারে নিয়ে যান? তখন বলে না। বলে তাহলে আপনি এখানে কি করতেছেন? বলে আমি বসে আছি। আপনি কি চান, আপনার কি দরকার? বলে আমি শুনছি এই জায়গায় নাকি ভুতুলে ব্যাপার স্যাপার হয়। বুঝতে ধরো কিসের ভুতুলে ব্যাপার স্যাপার? বলে ভূত আছে, এই আছে সেই আছে। তো ওই লোক কোনো উত্তর দেয় না। ও তখন বলে কি আমাকে আপনি একটু ভুতুরে জায়গাটা নিয়ে যেতে পারবেন? আপনি টাকা চাইলে আপনাকে দিব, আপনি চাইলে আপনাকে 50 টাকা পর্যন্ত দিব। তারপর ও যখন এখানে আসছে ওই গ্রামে, তখন ও দেখছে যে নৌকা নদী পার হতে 1 টাকা দেয় মানুষ। ঠিক আছে, ব্যাক ইন সেই 90s সময় তখন নদী পার হতে 1 টাকা দেয়। তো ও বলছে 50 টাকা বেশ ভালো অ্যামাউন্ট কিন্তু তখন। তো ওই লোককে যখন বলে যে আমি 50 টাকা দিব, তো ওই লোক কোনো কথা না বলে ওকে মানে ইশারা করে ইসে উঠতে, নৌকাতে উঠতে। তো প্রবাল নৌকাতে উঠে, নৌকাতে ওঠার পরে ওই লোক ওকেই বলে মানে ওই যে সামনে একটা দাঁড়ের মতো দেখা। তো ওইটা নেয়, ওটা নিয়ে ও নিজে বুঝে যে ওকে ঠেলা দিতে বলছে, তো ঠেলা দেয়। ঠেলা দিয়ে আস্তে 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 করে নৌকাটাকে একটু সামনে নেয়, তারপর ওই লোকটাকে বেয়ে নিয়ে যাওয়া শুরু করে। এখন ও দেখে যে নদীটা ঠিক পার করে নিচ্ছে না, নদীর আরেক দিকে মানে আরো ওদিকে যেদিক দিয়ে হেঁটে যাচ্ছিল যেদিকে, সেই দিকেই নিয়ে যাচ্ছে তাকে। হ্যাঁ, মানে নদীর মধ্যে দিয়ে, মানে নদীর মানে মাঝামাঝি নিয়ে যেয়ে চলে যাচ্ছে। ও চিন্তা করে কোথায় নিচ্ছে, কত দূরে আমি আবার আসবো কেমন, একবার চিন্তা করে, আবার চিন্তা করে হুট দেখি কই নিয়ে যায়। তো এরকম নিয়ে যাচ্ছে যাচ্ছে ও এক সময় দেখলো যে গাছপালা শেষ, দুই পাশে বিশাল বিশাল মানে খালি খোলা প্রান্ত, এবং শুধু শব্দের মধ্যে সে পাচ্ছে নদীর মধ্যে হালকা বাতাসের শব্দ, ঠান্ডা লাগতেছে, আর ওই আপনার ওই লোকটা যে দাঁড় বাইছে ওই দাঁড়ের কড়কড় কড়কড় আওয়াজ হয়। এরকম করতে করতে এক সময় সে একটা জায়গায় আসলো, সেই জায়গাটা বেশ প্রান্তরের পাশে গাছপালা আছে, দূরে দেখা যাচ্ছে, কিন্তু বেশ ধোঁয়াটে ওই জায়গাটা রাসেল ভাই, বেশ লাইক কুয়াশা ছাড়তেছে, মানে মানে ওই পাড়টার পাশে আর কিছু দেখা যাচ্ছে না, কুয়াশা ধোঁয়ার মধ্যে। তো এবং এরই মধ্যে কিন্তু সমস্ত লোকালয়ের দূরের যে আলো সব হারায় গেছে, মানে ও কিন্তু ওটা দেখছে না, পুরা রাতের অন্ধকার, চাঁদ যে হালকা মাঝে মাঝে উঠতেছে, এটার মধ্যে যা দেখতেছে এত। আস্তে আস্তে নৌকাটাকে নদী পার করলো, বা পার করে মানে নদীর ওই পারে চলে গেল, চলে যে ওই পাশের যে পাড়টা সে পাড়ে ভিজালো। পাড়টা এমন জায়গায় মানে দিক থেকে উঠতে যেও বেশ কষ্ট হবে নদীর উপরে। তো লোকটা ঘুরায়, নৌকা ঘুরায়, কিন্তু ওর পাড়টাই আগে দিছে ওকে ওঠার জন্য। তো ও যখন আস্তে 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 পাড়ে উঠলো কষ্ট করে হাঁচড়ে পাচ্ছে, ওই লোকটাকে সে টাকা দিবে বলবে কিছু, লোকটা কোনো কথা না বলে দেখলে নৌকাটাকে টান দিয়ে সরাই নিল ওখান থেকে। ও তখন ডাক দিছে এই যে ভাই কি ব্যাপার, আপনি চলে যাচ্ছেন, আমি কেমনে যাবো? এসে কোনো উত্তর দিল না লোকটা। লোকটা নৌকা ঠেলে নিয়ে গেছে পুরো। তো ওর তখন বুক ছ্যাদ করে উঠছে। প্রথমত সে আপনার মানে সে তো ঢাকার ছেলে, সে তো ওখানকার ছিল না, এবং এত দূরে আসছে, এখানে কোথায় কোন গ্রাম কিছুই সে জানে না। নৌকা বেশ খানিকক্ষণ পাড়ায় নিয়ে গেছে তাকে। তো ও উপরে উঠলো, উপরে উঠে চিন্তা করতেছে যে আসলে সময়টা তো পার করতে হবে, আর কি ভৌতিক জায়গায় একটু কিউরিয়াসিটিও পেয়ে বসছে তাকে। তো ও হাঁটতেছে, হাঁটতে হাঁটতে যে কুয়াশার মধ্যে দেখতেছে রাস্তাতে কিছুই তেমন একটা দেখা যায় না, মানে খুঁজে খুঁজে জাস্ট নদীর পাড় দিয়ে হাঁটতেছে, হোঁচটো খাচ্ছে, পায়ে মানে পায়ে পা মানে কিছু একটা বেঁধে পড়ে যাচ্ছে এরকম। এরকম খেতে 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 সে এসে পড়ছে এক জায়গায়, যে দেখলো যে কুয়াশা এত ঘন হয়েছে যে কিছুই দেখতে পারতেছে না, এবং একটা ইসের মধ্যে ওর হাত লেগে গেল, দেখছে মনে হয় বেড়া টেড়া টাইপের, মানে ফট মানে বেড়া টেড়া থাকে না ওই যে গাছের পাতা টাতে দিয়ে দেখে ওরকম। তো ওইটা সে হাঁচড়ায় পাঁচড়ায় সরায় সে ঢুকে একবার ভাবতেছে সে ম্যাচ জ্বালবে নাকি, এরকম চিন্তা করতে করতে আবার ঢুকছে, একটু দেখতে পারলো সামনে একটু রাস্তার মতো, হেঁটে গেছে, হেঁটে হেঁটে যেতে যেতে তো এক সময় হলো কি ওর পায়ের তল থেকে ধাপ করে মানে মনে হলো মাটি সরে গেল, এবং ও খানিক ধাপ করে নিচে পড়ে গেল, নিচে মানে প্রায় আপনার কয়েক ফিট নিচে, মাটির নিচে।
পড়ার পর যেখানে পড়ছে সেই জায়গায় মনে হচ্ছে যে পুরানো, মানে কেমন ইটি হাতটিতে মাটি টাটি পাচ্ছে, এবং ওর একবার হাত সরাতে যে আপনার একটা হাড্ডি পেয়েছে হাতের ভিতরে, হাড়। তখন তার মনে সন্দেহ হয়েছে আমি কি কোনো কবরের মধ্যে পড়ছি নাকি। তখন সে বের করে বসে ওখানে জাস্ট কোনো দাঁড়ায় হাতটা পাশে ম্যাচটা বের করছে, ম্যাচটা বের করে ম্যাচটা জ্বালছে, যে দেখলো যে আসলে তার আন্দাজটাই ঠিক। ও যেখানে আসছে সেটা একটা গর্ত, দ্যাটস মিন ইটস এ কবর। কবরটা মনে হয় পুরানো কবর, উপরে কোনো ভাঙাই ছিল, ভেঙে পড়ে গেছে, এবং ওর আশেপাশে অনেক বাঁশের, পুরানো বাঁশেরই পড়ে আছে। তারপর আপনার ওই যে মানে মানুষের কিছু হাড় হাড় টাইপের কালো হয়ে গেছে, মানে বোঝা যাচ্ছে না। তো এর মধ্যে ম্যাচ নিতে যাওয়াতে সেটা সে আর করতে পারেনি। তো খুব ভয় পেয়ে গেল, প্রচণ্ড ভয় পেয়ে গেল সে। তো কোনো মতে হাতড়ায় বাচ্চার চেষ্টা করে কবরের উপর উঠলো, উঠে চিন্তা করতেছে কিভাবে কি যাবে না যাবে। তো আপনার চিন্তা করলো যে আমি হাঁটা দিয়ে একদিকে। তো হাঁটতেছে, কিছু দূর হাঁটতে 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 সে বেশ কিছু দূর যাওয়ার পরে দেখলো যে এরকম একটা মানুষ এই বসে আছে। মানুষটার অবয়ব বোঝা যাচ্ছে পুরা স্পষ্ট, মানে কোনো মানুষ যেটা না, একটা মানুষের অবয়ব বসে আছে। তো ও চিন্তা করলো যে এই মানুষটা এই জায়গাটা এইভাবে বসে আছে, এটা কেমন। তো ও ডাক দিল, হ্যাঁ এই যে ভাই, এই যে ভাই, কোনো কোনো উত্তর দিচ্ছে না। তারপরে মানুষটা ওর সাথে কথা বলতো, এবং কথা বলার আসলে ভয়েসটা ছিল খুবই ভয়ঙ্কর একটা ভয়েস, উইচ ইজ লাইক, আমি নিজেও এরকম ভয়েস শুনেছি আমার জীবনে। যখন কোনো মানুষ পজেসড হয়, পজেসড হলে মানুষের একটা ভয়েস হয়, চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, আমি বাংলাদেশে মানুষের পজেসড ভয়েস শুনছি, অ্যান্ড দ্যাট ওয়াজ, যেটা শুনছি সেটা ছিল হচ্ছে মানে লাইক নারী কণ্ঠের সাথে যদি পুরুষ কণ্ঠটাকে মিলায় চিকন করে ফেলে। আমাদের দেশের যে আমি দেখছি কাউকে পজেস করলে যে ভয়েসটা হয় একদম সামনে, দ্যাট ওয়াজ লাইক দ্যাট, লাইক ইঁদুর যদি কথা বলে কোনোভাবে, ঠিক এরকম একটা গলা। এবং ও বলছে ঠিক ভয়েসটা, আর বাইরে যেগুলো দেখছি সেটাতে একটু মোটা হয়ে যায়। এখন আমি এটার পরে ডিফারেন্সটা আমি বের করার চেষ্টা করছি অনেকের কাছে শুনে, যে কেউ যদি পুরুষ জিন দ্বারা পজেসড হয় তখন তার গলা মোটা হয়ে যায়, নারী জিন দ্বারা যদি পজেসড হয় তাহলে তার গলা চিকন হয়ে যায়। তো এটা আমার শোনা আর কি কথা, বিভিন্ন মানে এরকম এক্সপার্টদের কাছে। তো যাই হোক, তো ওরকম চিকন গলায় ওকে বলা, মানে ওকে বলতেছে যে এখানে কেন আসছিস, বেশি শখ হয়েছে দেখার, দেখবি কয়টা দেখবি, দেখায় দিই এখানে, হ্যাঁ তুই তোর বেশি শখ। হ্যাঁ, তারপর ওকে আরো অকথ্য ভাষা গালাগালি শুরু করে, মানে যা তা ভাষা গালাগালি শুরু করে, এবং এমন এমন নোংরা কথা রাসেল ভাই ওকে যেটা বলে, যেটা ও ছাড়া কারো জানার কথা না ওর সম্পর্কে। হ্যাঁ, মানে ওর পার্সোনাল সম্পর্কে এটা ওইটা বলা শুরু করে, বিভিন্ন কিছু, যে তুই এই করছিলি মনে নাই তোর এসে, তখন ও ওকে মানে লাইক হিউমিলিয়েট করে দেওয়ার মতো এমন সব কথাবার্তা বলে। এবং ও তখন এটা সহ্য করতে না পেরে ও দৌড় দেয় দিক থেকে, এবং দিক বিদিক শূন্য হয়ে দৌড় দেয়, এবং দৌড়াতে দৌড়াতে একসময় নদীর পাড়ে চলে আসে। পাড়ে চলে এসে সে আর কোনো দিক না পেয়ে সাঁতার জানতো, ওই নদীতেই লাফায় পড়ে সে। এবং এই ঠান্ডার মধ্যে নদী সাঁতরার সাথে সে নদীও পার হয়ে যায়। নদীটা খুব বেশি বড় অবশ্য ছিল না, মানে ইসে এই পাশে ওই পাশে, একসময় নদীও পার হয়। এবং ওই পারে এসে সে মানে ঠান্ডায় কাঁপতে থাকে, কাঁপতে কাঁপতে একসময় সে যতটুক পারে দৌড়ায়, দৌড়াতে দৌড়াতে একসময় সে জ্ঞান হারায় ফেলে। এবং পরদিন সকালবেলা ওর যখন হুঁশ ফিরে, মানে পরদিন সকাল বলতে কি, মানে ধরেন মানে যখন রোদ ওঠে তখন সে দেখে যে তার হুঁশ ফিরছে, এবং তাকে তখনও কেউ নেয় নাই, সে একটা জায়গায় পড়ে আছে, যে জায়গায় আপনার ঘাস টাস আছে এবং কোনো মানুষজন নাই, এবং সে নিজে কাঁপতেছে, তার বুঝতেছে তার জ্বর আসছে। এই অবস্থায় সে কোনো মতে হাঁচড়ে পাছড়ে ওখান থেকে উঠে হেঁটে 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 সে আপনার ওই বাজারের দিকে যায়, যে মানুষজনের সামনে কথা বলে, দোকানদারের সাথে কথা বলে, এবং প্রলাপ বকার মতো অবস্থা দেখে ওখানকার একজন মানুষ খোঁজখবর করে তার দাদা বাড়িতে তাকে নিয়ে আসে, এনে তাকে রাখে। তো ও দাদা বাড়িতে আনার পর তো কয়েকদিন অসুস্থ থাকে, এরকম করে তাকে পরবর্তীতে ঢাকায় নিয়ে আসে। কিন্তু যেটা হয় রাসেল ভাই, ও আসলে ঢাকায় আসার পর থেকে উদ্ভট সব কার্যকলাপ শুরু করে, লাইক আপনার অনেকটাই সে অ্যাবনর্মাল টাইপের মানুষ হয়, মানে লাইক পড়াশোনার যে ভালো স্টুডেন্ট ছিল সেটাও তার অনেকটা কমে যায়, মানে বেশ উচ্ছৃঙ্খল জীবনযাপন এটা সেটা, এবং খাওয়া দাওয়া এসবের প্রতি অনেক আকৃষ্ট, এবং লাইক অনেক কিছু। তো তার বাবা মা এটা নিয়ে খুব টেন্সড হয়ে যায় যে আমার ছেলেটা এরকম কেন হচ্ছে। এবং করতে করতে তাকে একবার একজন হুজুরের সাথে দেখা করে, বলে যে আমার ছেলে এরকম। তো হুজুর বলে আপনার ছেলে তো আসর আছে, তার এবং আসর আছে, এবং এটা আসলে আপনি না তাড়ালে সেই হবে না। তো বিভিন্ন রকমের তাকে রেমেডি দেয় হুজুর, এবং যেটা হয় প্রত্যেকটা বাড়ি যতবারই তাকে বিভিন্ন রেমেডি দিচ্ছে, কোনোটাতেই সে একদিন দুই দিনের সাথে কোপ আপ করে, তৃতীয় দিন আর কোপ আপ করে না, এবং সে বিশাল ঝগড়াঝাটি এরকম করে।
তো ফাইনালি তার বাবা এরকম একজন বড় আলেমের সাথে দেখা করে ওই ওনাকে একবার বলে যে আপনি আমাকে হেল্পটা করেন, আমার ছেলেটাকে একটু ই করেন। তো ওদের বাসায় এরকম একটা ই করেন আর কি, এক্সারসাইজের ই করে। তো এবং সেখানে নিয়ে আসার পরে ওকে ঠিক ওই হুজুরটা বলে যে সন্ধ্যার পরে যে আপনি বাসার মধ্যে কাউকে রাখবেন না, আলো টালো বন্ধ করে দেন, এবং এই মানে আপনার ছেলেরই হবে। তো আমি এক্সারসাইজ করবো আর কি, জিন তাড়াবো। তো এই জিন তাড়ানোর ব্যাপারটা প্রবাল কিন্তু মানে বাকি অংশটা সে জানতো না ওই দিন। এটা খুবই একটা আজব ব্যাপার। বাকি অংশ জানতো না। সে জানতো না কিভাবে হয়েছে। সে জানতো তার বাচ্চাতে অ্যারেঞ্জ করছে, কিন্তু ওকে যে এনে কখন কি করবে এটা জানতো না। এবং ও আমাকে বলছে যখন নাকি হুজুর আসলো, এসে ওর সাথে কথা শুরু করলো, তারপর থেকে তার কিছু মনে নাই। এবং এটা ওর বড় বোনের কাছে আমি যতটুকু শুনছি যে যখন নাকি ওকে এক্সারসাইজ করে হুজুর ওর উপরে ওই জিনিসটা আসর করায় আর কি। আচ্ছা। এবং যে আসর যে করায় এবং প্রবালের গলা নাকি ওরকম হয়ে যায়, এই জাস্ট লাইক দ্যাট, মানে আপনার এই মানে মানে চেঞ্জড মিক্সড একটা গলা হয়ে যায়। এবং ওকে মানে এরকম প্রশ্ন করে এবং সে বলে যে আমি একটা শ্মশান ঘাটের এই হ্যাঁ মানে পেতনি টাইপের কিছু বলে যে আমি এখানে আসছি, ওকে পছন্দ করছি, এবং আমি ওকে মানে করব, বিয়ে করব, নিয়ে যাব। এই হুজুর অনেক কিছু বলে, দোয়া পড়ে এবং অনেক কিছু করে একসময় তাকে এক্সারসাইজম করে ওটাকে তাড়ায় দেয়, তাকে বলে আসতে না। এবং ওর জন্য কিছু তাবিজ আরক এগুলো দিয়ে দেয়, বাসা বন্ধ করে দিয়ে যায়, বলে যে এর বাইরে যাতে না যায়। তবে ওর এরকম মাঝে মাঝে ভুল হতো, যেটা হচ্ছে যে ওর ওই যে তাবিজ যেটা অনেক সময় না পড়তো। যেমন একদিন যেটা হয়েছে, ওর বোন দেখছে সন্ধ্যার পরে ওকে পাচ্ছে না, তখন ধরেন সন্ধ্যার পরে ওকে খুব চোখে রাখতো, তো বাসায় ওর করতো না। তো ওর বোন দেখতো সন্ধ্যার পর অনেকক্ষণ ধরে ভাই নাই, বাসায় ছিল নাই। তো ওর বোন খুঁজতে ওর বোন ছাদে যায়, কিছু কাপড় ছিল আনবে। তো যে দেখে যে ও বাসার মানে তখন সূর্য ডুবে যাচ্ছে, জাস্ট লাইক আপনার বারান্দার যে রেলিংটা, প্যারাফিট ওয়াল, সেটার ওই পারে যে কার্নিশটা, সেখানে সে দাঁড়ায় আছে। তোর বোন যে ডাকে প্রবাল, তো সে কি করে, বোনের দিকে তাকায় হাসি দিয়ে সে এমন একটাই করে যে ও লাফ দিয়ে পড়ে যাবে ওখান থেকে। আচ্ছা। হাসিটা এমন অতি প্রাকৃত মানে অপ্রকৃতস্থ ছিল যে মানে এটা ওর সাথে কোনোভাবেই যায় না। ওর বোন করে কি যে লাফ দেয়, মানে এতটুকু একটা ডিস্টেন্স ছিল, লাফ দিয়ে ভাইয়ের কলার চেপে ধরে। আচ্ছা। চেপে ধরে টেনে এই পাশে ওকে নিয়ে আসে। এবং তখন ও বলছে যে ওর বোন বলছে যে ও আমাকে ছাড়ানোর জন্য যে চেষ্টাটা করছে, ওর গায়ে আসরিক শক্তি ছিল, কিন্তু আমি জাস্ট আমার ভাইয়ের প্রতি ভালোবাসার জন্য এত জোরে টান দিছি যেটার জন্য পারবে। এবং আমি দোয়া পড়তেছিলাম, দোয়া পড়তে ওকে নিয়ে আসছে। এবং এইভাবেই নাকি ওর অনেক সময় চলে যায়। পরবর্তীতে ও আস্তে ধীরে মানে আর কি এই জিনিসটার থেকে অনেকটাই মুক্ত হয়, কারণ ওকে খুব বাসায় কেয়ারফুলি রাখা হতো। এবং প্রবাল পরবর্তীতে এখন কানাডাতে আছে, এখন মোটামুটি এইসব ব্যাপারে হয় না। তবে ও আমাকে এখনো বলে যে এখনো মাঝে মাঝে ওর ওইখানেও অনেক মিস্টিরিয়াস ফিল সে করে, বেসমেন্টে হঠাৎ নামলে এরকম সে ফিল করে। তা আমি জিজ্ঞেস করছিলাম যে তুই কি ফিল করতি তখন ওই জিনিসটা? বলে অ্যাকচুয়ালি ফ্রেন্ড, আমি দেখতাম, আমাকে যে বলতো যে আসল করছে ওই জিনিসটাকে আমি দেখতাম। সে একটা মেয়ে ছিল। ওকে। সে একটা মেয়ে ছিল এবং সে দেখতো। তো এরকম আমি কিন্তু আরো কাহিনী শুনেছি, যেমন আমার মামারও ছিল এরকম একটা, বলেই ফেললাম আর কি, তারও এরকম একটা পজিশন ছিল, তিনিও কিন্তু বলতো তিনি দেখতেন। অনেকেই দেখেন, এটা আমিও শুনছি। হ্যাঁ, এবং মানে এই জিনিসগুলো খুবই স্ট্রেঞ্জ একটা জিনিস রাসেল ভাই। আমার মামার সাথে যেটা ছিল সেটা তো আমি নিজের শব্দই পাইছি এবং নিজের চোখে কিছু জিনিস দেখছিও। সো এটা ওকে অবিশ্বাস করার আমি খুব একটা কারণ দেখি না। কারণ আমার মামা বলছিল আমাকে যে তার সাথে যেটা আছে সে আসছে বাসায়, এবং আমি কিন্তু বলতেছি যে আসছে মানে একটু পরে দেখো ওই রুমের দরজার মধ্যে ধুপ করে কিল, জোরে কিল। এবং এইটা আমার নিজের ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স। খুবই আজব ব্যাপার আছে। তো সুতরাং থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাই। এটা আপনি মোহাম্মদপুরের একটা বাসার কাহিনী। জি। এটা হচ্ছে সোহেলের কাছ থেকে শোনে। ওদের বাসায় ওরা মানে আপনার ওঠে। এটা মোহাম্মদপুরের বেশ পুরানো একটা জায়গা। মোহাম্মদপুর কিন্তু বেশ বড়, আপনি জানেনই, এখানে অনেকগুলো সেগমেন্ট আছে। এটা মানে পুরানো একটা অঞ্চল যেখানে কলোনি এন্ড স্টাফ আছে বেশি। তো এরকম একটা বাসায় ওরা ওঠে, অ্যান্ড দ্যাট ওয়াজ আপনার স্বাধীনতা পরবর্তীকালে। তো যখন উঠে বাসাটা উঠেই তারা দেখে বাসাটা কেমন যেন মানে ধ্বংসপ্রাপ্ত বাসার মতো।
মানে বাসার মধ্যে এটা অন্যরকম, ওইটা অন্যরকম, ভাঙাচোরা এরকম এসে। তো জিজ্ঞেস করে যে এটা কেন, বলে যে এখানে আর্মিরা থাকতো আর কি। আর্মিরা এসে মহৎপুরে অনেক বাসায় আর্মিরা এরকম নিয়ে নিয়েছিল, নিয়ে এখানে থাকতো যে পাকিস্তান আর্মিরা, এবং ওখানে কনসেন্ট্রেট করতো আর কি, মানুষকে কনসেন্ট্রেশন ক্যাম্প টাইপের করতো আর কি, ধরে এনে মুক্তিযোদ্ধা বা এদেরকে পেলে কাউকে জিজ্ঞেস করতো। তো ওরা শুনে জিনিসটা করে, এখন যেহেতু তার বাবার চাকরি সূত্রে ওখানে আসা এবং তাদের থাকতেই হবে, থাকে। তো ওই বাসাতে প্রথম যখন ওঠে তখন থেকেই কিছু অ্যাবনর্মাল ব্যাপার খেয়াল করে, যে যখন ঘুমাতে গেছে আর কি, তখন রাতের বেলা ওরা ফিল করতো আর কি, যে ওই সোহেল আর তার ভাই একজন ছিল, ওরা দুইজন শুধু এক রুমে আর কি। তো ওই রুমের পাশে যে অংশটা, ওই জায়গাটার মধ্যে মনে হতো করিডোরের মধ্যে কে হাঁটছে খটখট, মানে রাত্রেবেলা বন্ধ করে দিচ্ছে। পরিবেশটা এরকম রাসেল ভাই, এটা শুনতে হয়তো অনেক ইজি মনে হচ্ছে, আর হচ্ছে সব লাইট টাইট বন্ধ করে যখন শুয়েছে, আপনি যদি মনে করেন আপনার দরজার এই পাশে ছোট্ট করিডোরটা, ওই জায়গাতে কেউ হাঁটাচলা করতেছে, চিন্তাও করা যায় না আসলে। হ্যাঁ, এবং ওরা প্রথম মনে করে যে হাঁটাচলা করতেছে কি, এখানে কোনো মানুষ, এবং মনে হচ্ছে যে নিঃশ্বাস ফেলতেছে জোরে জোরে, করতেছে। তো এবং ওই রুমটার মধ্যে ডার্কনেসটা আস্তে আস্তে বেড়ে যেত, মানে মনে হচ্ছে যে অন্ধকারটা আরো ঘনীভূত হয়ে অন্ধকার হয়ে যাচ্ছে। এবং সোহেল বলল প্রথম দিকে তার ঘুমই আসতেছিল না, মানে এমন ভয়ঙ্কর ব্যাপার যে সে কাঁপতে কাঁপতে তার ভাইকে হাত দিয়ে উঠেছে, ভাইয়া ভাইয়া। তো ভাই বলছে কি, বলছে যে কেমন দিন লাগতেছে, কেমন লাগতেছে। ওর ভাই আবার এতটা ফিল করে না, বলছে কেমন লাগতেছে, বলে যে কেমন দিন লাগতেছে। তো ওর ভাই বলছে ঘুমা, তো ঘুমায় গেছে। পরবর্তীতে কিন্তু ওর ভাইয়ের কাছে ও শুনছে যে আসলেই তার ভাইও ফিল করতো, কিন্তু ও ভয় পাবে দেখে বলতো না। তো এটা মানে পরবর্তীতে প্রকাশ হয়ে যাওয়ার পর, তো এটা হচ্ছে প্রথম দিকেই তার মনে হতো। এবং এই যে হাঁটার ব্যাপারটা প্রতি রাতেই ঘটা শুরু করলো, এবং প্রতিদিনই ও রাতের বেলা এরকম ফিল করতো যে কেউ যে হাঁটে এবং কেমন নিঃশ্বাস ফেলে। তো যখন জিনিসটাতে কয়েকদিন যাওয়ার পর যে ইউজ টু হয়ে গেছে, ও তখন বললো যেটা আমার একটু দেখতে হবে ঘটনাটা কি। তো তখন ও কি করে, একদিন আস্তে করে উঠে, যদিও ঘর পুরো অন্ধকার, ঘুরঘুরটি অন্ধকার ঘরের মধ্যে। তো ও যেটা করছিল, হাতের মধ্যে তসবি রেখে দিচ্ছিল, ওর মানে বাবার মানে রেডিয়াম তসবি, যেটা নাকি আলো করে, ওইটা রাখছিল, অন্ধকার হয় দেখে। তো ওইটা হাতে নিয়ে সে আস্তে আস্তে মশারির বাইরে যায় এবং সে পা ফেলে। তো পা ফেলেও তখন থেকে তখনও শব্দ আসতেছে, ওই হাঁটার এবং নিঃশ্বাস ফেলা। তো আস্তে 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 করে হেঁটে হেঁটে ঠিক ওই দরজাটার সামনে যায়, যে ওই পাশে যে করিডোরটা কি আছে। তখন ওর কাছে মনে হয় কে যেন ফিসফিস করতে, কথা বলতে, মানে লাইক দুজন মানুষ কথা বললে যেরকম সেরকম ফিসফিস ফিসফিস শব্দ, আর তার মধ্যে আবার নিঃশ্বাস ফেলা শব্দ, এবং একবার জোরে নিঃশ্বাস ফেলা শব্দ। ও করে কি, দরজার মধ্যে আস্তে করে যে কান পাতা, এই দরজার মধ্যে কান পাতার সাথে সাথে রাসেল ভাই দরজার মধ্যে ধুম করে লাথি মারে। এবং এই লাথিটা যখন মারে, তখন সে মনে করেন যে ছিটকে প্রায় 2-3 হাত দূরে সে সরে আসছে। ও সরে এসে চিন্তা করছে কি হয়েছে, মানে ওর মানে আত্মা নাই পুরো। ওর ভাইও উঠে গেছে লাফ দিয়ে, যে কি হলো, এত জোরে শব্দ হয়েছে। ভাইও উঠে গেছে। ভাই উঠে যাওয়ার পর ওরা রুমের লাইটটা জ্বালাবে। লাইটটা জ্বালানোর পরে আস্তে আস্তে গেছে, যে দরজাটা আস্তে করে খুলছে। দরজার মধ্যে হুড়কো ছিল। দরজা খোলার পর দেখো ওই করিডোরটার মধ্যে কিছুই নাই। ওদের একটা চেয়ার টেবিল রাখছিল, চেয়ার টেবিল। আর ওরা উপরে যে রিংটা দেখছিল, একটা রিং ছিল, মানে রিং সরি একটা মানে একটা ক্লাম ছিল, ফ্যান ঝুলানোর ক্লাম। ওইটার মধ্যে দড়ি লাগানো ছিল আগে। ওইটার সাথে ওরা দুই ভাই কি করছিল, এসেই পরের দিন রিং ঝুলাইছিল ওখানে ঝোলার জন্য। দেখে যে ওই রিংটা পেঁচায় মেঁচায় আছে একদম, এইটাই কিন্তু মানে আপনার কেউ নাই এখানে, রুম খাকা। এটা তো আরো ভয় পেয়ে গেছে। ওর ভাই বলছে শব্দ কেমন হয়েছে, ও বলছে যে আমি লাথি মারছি। ওর ভাই বলছে তুই নিশ্চয়ই কান পাচ্ছিস, সে কান পাতার সময় তুই পড়ছিস দরজার মধ্যে, ওই শব্দই আমি শুনছি। তার ভাই এটা স্বীকার করে। তো যাই হোক, বাবা মাকে বললো, বাবা মা বললো যে এগুলাই দোয়া পড়ে ঘুমাবা, কিচ্ছু ব্যাপার। তো এটা যখন শুনছে সোহেলের তো মন মেজাজ মানে খুবই খারাপ, ভয়ও পায় এরকমই শুনলে। এখন পরদিন যখন আবার ঘুমাইতে আসছে, এইবার ওরকে মনে হচ্ছে যে ঠিক ও যে শুচ্ছে, ও রুমটা এরকম ছিল যে একটা দরজা, দরজার পাশে একটা জানালা, জানালার পাশে ওদের খাট, জানালাটাও লাগালো দরজাটাও লাগালো, এবং ওই পাশ থেকেই ও শব্দগুলো পায়। আর তো পরদিনও মনে হচ্ছে ওর জানালার কাছে এসে ওর কানের কাছে এরকম করে শব্দ করতেছে, মানে জানালাতে মুখ দিয়ে।
এবং ও আরো বেশি ভয় পেয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং ওর ভাইকে উঠেছে, ওটাই বলছে যে ভাইয়া তোমার মানে দোহাই লাগে, তুমি কসম, তুমি 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 একটু দেখো কি হইতেছে। তো ওর ভাই তখন ওকে বলে কি আস্তে করে হাতটা ধরে যে দেখ আমিও শব্দ পাই, আমি তোর বলি না তুই ভয় পাবি, চুপচাপ ঘুমায় যা, মানে ভয় পাওয়ার কিছু না, দোয়া পড়ে কি হবে, কিছু হবে না। তো ও কোনো কথা শব্দ নাই, ওর ভাইকে বলে যে ভাইয়া তুমি যে ওই জানলার পাশে শো, আমি এই পাশে শুবো। তোর ভাইকে জানলার পাশে রেখে এই পাশে শুয়ে থাকে। তো এভাবে রাত পার হয়ে যায়। তো একদিন হয় কি ওর ভাই যেটা হয়, ওর ভাই উঠে মানে এরকম শুয়ে আছে, এই শব্দ ওরা কিন্তু এই শব্দের সাথে ইউজ টু হয়ে গেছে, ওই শব্দ এরকম ইউজ টু হয়ে গেছে। এবং ওর ভাই উঠে ওই আপনার পাশের রুম ক্রস করে, মানে মাঝখানে আরেকটা রুম, তারপরে ওর বাবা মা শুইতে আর কি, এবং তারপরে আপনার ওই দরজাটা খুলে বাথরুমের দিকে যেতে হয়। ওই বাথরুমে যাওয়ার পথে আরেকটা করিডোর আছে। তো ওর ভাই যখন দরজা খুলে আস্তে ধীরে করিডোর দিয়ে যাচ্ছে, দরজাটা কেবল খুলছে রাসেল ভাই, করিডোরের মধ্যে না বাইরের জানলা দিয়ে আলো এসে পড়ে বাথরুমের দরজার কাছে। তো যখন আস্তে আস্তে ভাইটা বের হয়ে সে আস্তে আস্তে যাচ্ছে, ভাইয়ের মনেও কিন্তু কিছুটা ভয় আছে স্বাভাবিক। তো সে যখন যাচ্ছে ওখান দিয়ে, তখন সে খেয়াল করে যে ঠিক ওদের একটা ডাইনিং টেবিলটা রাখা ছিল বাথরুমের ওই দরজার পাশে। ওদিক থেকে মনে হলো কিছু একটা লাইক একটা মানুষটা যদি ছোট মানুষ হয়, লাইক 10-12 বছরের কেউ যদি হয়ে থাকে, সে লাইক বিড়ালের মতো এরকম হামাগুড়ি দিয়ে বসে ওর দিকে তাকায় আছে, আলোয় বুঝতেছে। এবং একসময় হঠাৎ করে ওর উপর লাফ দিয়ে পড়ছে, এবং যে লাফ দিয়ে যে ওর গায়ের উপরে পড়ছে, ওর বড় ভাই পুরোটাই বুঝতে পারছে যে কেউ একজন তার গায়ে লাফ দিয়ে পড়ছে, এবং সে এতটা শক্ট হয়েছে যে এবং ওইটাতে শীত হয়ে পড়ে গেছে। পড়ে সে একদম তার আর নাই, মানে আপনার হুশ নেই, সে পুরো পাস্ট আউট। এবং বাসার সবাই বের হয়ে আসছে ধপড় করে পড়ার সত্ত্বে। তারা তারপর কি করলো, ওকে আনলো, ওকে পানি ছিটা দিল, রাতটা কোনো মতো পার হলো। ওর ভাইয়ের প্রবল জ্বর আসলো, ডাক্তার ডাকলো পরদিন সকালে। ডাক্তার এসে পড়লো যে আপনার ছেলের তো মনে হচ্ছে যে কোনো সমস্যা হয়েছে, কেন ওর হার্টবিটটা যে আমি রেগুলার পাচ্ছি, আপনারা হাসপাতালে নিয়ে যান। তা হাসপাতালে নিয়ে গেছে, তখনকার সময় মনে হয় ইসিজি বা সামথিং, ইসিজি এখনো করে হয়তো, এখনো করে। ওইটাতেও দেখছে অ্যাবনর্মাল হার্টবিট পাচ্ছে। তো ওরা ভয় পেলো যে এরকম কোনো হার্ট অ্যাটাক বা কিছু হচ্ছে নাকি ভয়। তো ভাই বেশ অসুস্থ অবস্থায় বাসায় আসলো, এবং আসার পরে ওর ভাই নাকি শুধু মনে হতে কেউ জানি হেঁটে হেঁটে আসতেছে আর বাসার দিকে, মানে ওই রুমের ভেতরে, মানে একা শুয়ে আছে দিনের বেলা, মনে হতো কেউ একজন হামাগুড়ি দিয়ে দিয়ে আসতেছে এখানে। তো ভাই বলতো ওই যে আসতেছে এরকম বলতে থাকতো। তো এটা নিয়ে সবাই ভয়, সোহেলও ভয় পেয়ে গেছে, বলছে ঘুমাবো না। তোর বাবা তখন ওই নিকটস্থ মসজিদ থেকে ওই ইকে নিয়ে আসলেন, খতিব সাহেবকে নিয়ে আসলেন, যে আপনি আসেন। খতিব সাহেব ওই বাসায় এসে ঢোকার সাথে সাথেই বলতেছে এখানে খুব ভালো মানে খারাপ ভালো মানে খুব বড় রকমের কোনো জিনিস আছে এখানে, তো এটাকে তো সরাতে হবে। কি আছে এটা বলেনি, বলছে বড় কিছু আছে যেটা নাকি মানুষকে করে। তো খতিব সাহেব আসলো, এসে বাসায় ঢুকতে যেই উনি নাকি একটু সমস্যা ফিল করছেন। উনি আবার দোয়া পড়ে ঢুকলেন, ঢুকে বাসার মধ্যে বিভিন্ন দোয়া পড়ছেন, রুমের মধ্যে এসে যায় ঘুরে ওর ভাইয়ের রুমের দিকে গেছে। ওর ভাই খতিব সাহেবকে দেখি ভয়ে আরো আটকে উঠছে। তো খতিব সাহেব যেটা করেন যে ওর কপালের মধ্যে হাত দিয়ে দোয়া পড়েন, দোয়া পড়ে ওর ভাই কেঁপে উঠতে থাকে, বারবার কেঁপে উঠতে উঠতে একসময় তার ভাই নর্মাল হয়, বলে যাক ওকে পুরাপুরি আসর করতে পারে নাই, বাট চেষ্টা করছিল জিনিসটা ক্ষতি করা। তারপর খতিব সাহেব পাশের রুমে যান, যে করিডোর দিয়ে সোহেল বলে যে আমি এখানে শব্দ পাই, ওইখানে খতিব সাহেব ঢুকে বলে যে এই দড়ি কিসের জন্য, বলতেছে এটা তো আমরা পাইছি, এটাতে রিংটোন আছে। বলছে কি এইটা সম্ভবত এটার কোনো ইতিহাস আছে, দড়ি, এই দড়ি নামানো হোক। তো দড়িটাকে আপনার নামায় ফেলার পরে খতিব সাহেব বলে যে এটা কোনো একটা হয়তো কোনো টর্চারিং এর ব্যাপার আছে এটাতে, হ্যাঁ, বা অথবা কেউ ফাঁসি নিচ্ছে, কোনো ব্যাপার আছে, এই দড়িটা ভালো কোনো দড়ি না, এটাকে সরা ফেলা এখান থেকে, এটা রাখবা না। উনি তারপরে খতিব সাহেব ওই বাসার দেয়ালে প্রত্যেক 4 কোণায় ওই পেরেক গেঁথে দেন, দোয়া পড়ে দেন, এবং বলে যে বাসায় থাকতে গেলে আপনারা মানে মনে হয় না আপাতত আর এগুলো দেখবেন, বাট একটু দোয়া পড়ে বের হবেন। বাথরুমে যাওয়ার পথে দোয়া আছে, হ্যাঁ, দোয়া পড়তে হয়, কেননা আল্লাহ তাআলা বলতে যে বাথরুমের মধ্যে সবসময় খারাপ পিশাচ যেটা খুবই শক্তি থাকে, এরা খুবই খারাপ, এটা এমনিও থাকে, আমরা জানি, আমাদের রিলিজনে বলা আছে কিন্তু রাসূল ভাই এই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস পড়ে ঢুকতে হয়। তো খতিব সাহেব বলে দেবে এই দোয়াটা পড়ে ঢুকতে হবে, এবং আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন। এই বাসাটা অনেক পুরানো, এখানে অনেক ইতিহাস আছে, তো সাবধান। এবং
এটা তো ওনারা আমি জানি না অনেক সময় কেন ক্লিয়ার করেন না ওনারা যে জিনের ব্যাপারটা, এটা ক্লিয়ার করে দেওয়া উচিত। যাই হোক, এনিওয়েজ, তো এইভাবেই ওই বাসা থেকে উনি চলে যান। তারপর যাওয়ার পর ওর সোহেলের ভাইও সুস্থ হয় এবং ওরা বেশ কিছুদিন ওই বাসায় থাকে। এবং এরকম প্রায় ঘটতো ওই বাসায়। পরে ওরা দেখতো যে ওদের ঠিক ওই যে গেট দিয়ে বের হয়ে সেটা দেখছে যে রান্নাঘরটা ওই পাশে, ওই রান্নাঘরে ওর মা দেখছে বের হয়ে যে রান্নাঘরের মধ্যে মশলা পিষতেছে কেউ, এবং মানুষ কিন্তু মশলা পিষার শব্দ শুনে রাসেল ভাই, ওর মা কিন্তু রীতিমতো দেখছে কেউ একদিন মশলা পিষতেছে, এবং মানুষটাকে দেখা যাচ্ছে না, শুধু পাটাটার মধ্যে ঘষ 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 হচ্ছে। এবং ঠিক ওই পাটাপুতা কিন্তু ওখানে পাওয়া যেত, মানে অনেক সময় কিন্তু হয় কি মানুষ শব্দ শুনে দেখে না, ওখানে ঠিক পাটাপুতা পাওয়া যেত। এবং হঠাৎ করে অনেক সময় যে দেখা যায় থালাবাটি ঠাস 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 করে পড়ে গেছে বাসাটা, এগুলো হতো। তো ফাইনালি ওর বাবা পরবর্তীতে বাসাটা চেঞ্জ করে আর কি, ওরা মানে অন্য জায়গায় অ্যাপ্লাই করে সরকারি অন্য কোনো বাসায় আর কি ওরা মুভ করে যায়, ওরা ওখানে আর থাকে না। তো এখন ওই বাসাগুলো আছে কিনা আমি জানি না রাসেল ভাই, বাট ও যে অঞ্চলের কথা বলছে ওইখানে এখনো অনেক পুরনো বিল্ডিং আছে। আমি কিছুদিন আগে রাত্রেবেলা ওদিকে পাস করতেছিলাম মোটর বাইকে, রাইট 10টা 10:30টার সময়, মানে আমি বাসাগুলোর দিকে তাকাইছিলাম, মানে বেশ স্পুকি লাগতেছিল ওই কলোনিগুলো দেখতে। মনে হচ্ছিল যে আসলেই মানে এগুলো অনেক স্মৃতি বহন করে রাখছে ভিতরে, জানেন, মানে স্মৃতির পর স্মৃতি জমা হলে ওখানকার অনেক মানুষ প্যাস আউট হলে সেখানকার প্রত্যেকের সাথে কারিনগুলো অনেকে থেকে যায় ওখানে, অনেক কিছু মানুষকে দেখায়। এই হচ্ছে কাহিনী আছে।